বেশি কচলালে তিতো হয়। বলে আমার কান্দায় দোষ, তা তুমি যে দ্রৌপদীর ছেলে মরে গেলে ঘরে যে কান্দিছিলে তাতে দোষ নাই? ম্যাজিশিয়ানরা যা দেখায় আপনাদের তাই দেখতে হয়, হয় না? একদম গলা কেটে দুই ভাগ করে ফেলে না? আসলে কি গলা কাটে? কাটে কি? আর যারা সন্ত্রাসী তারা যে গলা কাটে, সেই গলা কাটা আর ম্যাজিশিয়ানের গলা কাটা কি এক? আপনি তো বুঝতেছেন, ওই বলদি তো বোঝে না। একবার পিসি সরকার কলকাতায় একটা হলের মধ্যে, উনি ঠিক 10টার সময় আসবেন, কথা রয়েছে, উনি সেখানে ম্যাজিক দেখাবেন। পিসি সরকার 10টা পার হয়ে গেল, সমস্ত শিক্ষিত মহল, পিসি সরকারের ম্যাজিক তো যেমন তেমন না, সব বসে আছে। 10:30, 11টা, 11:30, তখন বলা বলি করছে, যে লোকটার সময় জ্ঞান নাই তার ম্যাজিক কি দেখব। ঠিক 12টার সময় পিসি সরকার ঢুকেছে, সবাই তো হো হো করে উঠেছে, আপনার 10টার সময় আসার কথা, আমাদের তো কাজকর্ম আছে। পিসি সরকার বললেন, আপনারা দেখুন তো ঘড়িতে কত বাজে। সবার ঘড়ি খুলে দেখে 10টা বাজে। নমস্কার, আসি। ম্যাজিক দেখানো হয়ে গেল, পিসি সরকার চলে গেল, সবাই বাইরে এলো, দেখে যার যার ঘড়িতে 12টার বেশি বাজে। তুমি দেখলে কান্দিছে, কিন্তু আমি তো কান্দি নাই, আমি তো ম্যাজিক দেখাই, সে বোধ তোমার আছে। এই জন্যে বলছে, মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মে কান্তরন্তিতে। বোঝো? এই কথা কয়ে না, প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। এই জন্যই গান্ধারী, কাঁঠালের আঠাও সাদা, দুধও সাদা, দুধ আর কাঁঠালের আটা এক না। এক কি? কাঁঠালের আটা ছাড়াই একটা গ্লাসে ভরে থবেন, কেউ যে দেখবে যে 1 গ্লাস দুধ রয়েছে। কি? শালিদের প্রস্রাব আর খেজুর গাছের রস এক না। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। একজন কলকাতার মানুষ, মানে টাউনের মানুষ, ডাউনে বিয়ে করেছে। মাঘ মাসে শ্বশুর বাড়িতে আসছে, এসে দেখে ওই যে খেজুর গাছ, ওতে হাড়ি বান্ধা বান্ধা আছে আর নলি দেওয়া। শালিদের কাছে জিজ্ঞেস করছে, ওটা কি? ও তো দেখে নাই, কলকাতা তো নাই। বলছে, ওটা খেজুর গাছ। দিলে শ্বাস, সাউন্ডটা ভিতরে একটু কম আছে, বলছে টপ 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 করে রস পড়ে, বাইরের চোঙটাকেও একটু দাও, একটু চোঙ দাও। চোঙ কেন বন্ধ করে দিয়েছ? তা বলছে, এ তো ভালো জিনিস, একটু খাওয়া যায় না? বলে, হ্যাঁ, সন্ধ্যার রস খাওয়া, মানে জামাই বাবুরে বলিস আর কি। এই রাত 8টা বাজে, এই টাইমে ডাক দিছে, আসো জামাই বাবু, খাইয়ে যাও। ওরা কাঁচের গ্লাস নিয়ে প্রস্রাব করে ভরিয়ে দেশে ধরিয়ে, নাও খাও। এক ঢোক যেই খাইছে, দেখি কোনটা, এ তো নোনতা। এই যে নাকি রস, এখন কচি গাছের রস তো মিঠিয়ে ওই এফারিটাই খাও। খেজুরের রস
আর শালির প্রস্রাব কি এক? কাঁঠালের আঠা আর দুধ কি এক? ম্যাজিশিয়ানের ম্যাজিক আর তোমার আমার দেখা কি এক? ভগবানের ম্যাজিকেই জগৎটা চলছে। বলে মায়া সৃষ্টি করলে কেন? মায়া সৃষ্টি না করলে তুই সংসারই থাকতো না। সংসার থাকতো? এই জন্যে সংসার সৃষ্টি করার জন্যই মায়াকে সৃষ্টি করা। মামে বজ প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। যদি কেউ আমার আশ্রিত হয়, এই মায়া থেকে আমি তাকে মুক্ত করি। যদি কেউ আমাতে আশ্রিত হয়, এই মায়া থেকে আমি তাকে মুক্ত করি, আমার সঙ্গে যুক্ত করি। মায়াটা কেমন? বদ্ধ। যেমন সাগরের মধ্যে আপনি যদি হাজার হাজার কলসির মধ্যে জল ভরে কলসির, মাটির কলসির মুখ আটকাই দিয়ে সাগরে ছেড়ে দেন, তাহলে ভিতরের জল ভাববে আমি একটু সাগরে যাব, সাগরে যাব, সাগর আমি কবে পাবো। কিন্তু এই কলসি যে সাগরের মধ্যেই আছে ভাই, ওই সাগরের জলের সঙ্গে তো ভিতরের জলের যোগাযোগ নাই। যখন ওটা ছিদ্র করে দেওয়া যায়, তখন ভিতরের জল আর সাগরের জল, বাইরের জল একাকার হয়ে যায়। ওই যে মায়ার বন্ধন কেটে গেল, জীবাত্মা পরমাত্মা মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, সেই মানুষ পরমানন্দময় হল। মায়া বুঝাতে পারলাম। আর তার সঙ্গে যুক্ত হতে গেলে ওই মায়ার চারি ভেঙে ফেলে যুক্ত হতে হয়। তাহলে তুমি তো মায়াতীত, কারণ 100 জন্মের খবর জানো যদি আমার কথা মানো। মায়াতীত না হলে সে তো 100 জন্মের খবর জানা তার সম্ভব নয়। হয় কি? আপনি 1 জন্মের খবর করতে পারবেন যে আগের জন্মে কি ছিলেন? পারবেন? ভবা পাগলা 3 জন্মের বলেছে। এর আগের জন্মে ছিল রামপ্রসাদ, তার আগের জন্মে ছিল অমরচাঁদ বসাক, তার আগের জন্মে ছিল নিধিরাম চক্রবর্তী, এবং এর পরে কোথায় জন্ম নেবে তাও বলেছে। রাজস্থান, যোধপুর, উদয়পুর গ্রাম, কিশোরী লালার ঘরে। তাহলে সে ভবা পাগলা। আর উনি 100 জন্মের খবর জানে। বুঝলাম না ওনার কান্দার মানে। ওনার ওখানে মায়া দূরি হয় নাই, আগলা কব কি। এরকম কিছু কিছু মাইয়ে মানুষ আছে জগতে, বললেন, একেবারে উচ্চ উচ্চ স্থানে আসীন, কিন্তু এমন কথা কয় তা পাতেও নেওয়া যায় না। সর্বোচ্চ আসনে আসীন, কিন্তু এমন একটা কবে তা পাতেও নেওয়া যাবে না। কেন কইয়ে বসলো মহাভারত লিখেছে নজরুল ইসলাম, জাত মারে কলমা, সেইটার সাথে এনার তুলনা দিতে হয়। যে 100 জন্মের খবর জানে সেইভাবে বেড়া কান্দা কান্দবে কেন? কি এটা হাস্যাস্পদ হয় কি না হয়? আপনারা বলেন, হয় কি না হয়? কথা তো খালি কয়, কোন জায়গায় দিয়ে কয় ঠিক পায়। ধরো একটা গান শুনতে চাইছে, বাবা চিঠি লিখি, আমার গুরুদেবের গান। আমি চিঠি লিখি তোমার কাছে, ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। তুমি প্রথমে নিও ভালোবাসা, বুঝিও মোর মনের ভাষা। আমার
কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বাসরে বসে হাতে মিলাইলে হাত ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। যে বাসরে যে বাসরে যে বাসরে বসে হাতে মিলাইলে হাত ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সে বাসরে শূন্যহীনা বসে আছি পদ চাহিয়া। সে বাসরে শূন্যহীনা আমি বসে আছি পদ চাহিয়া। কাঁদে মন পাপিয়া, ও কাঁদে মন পাপিয়া, কাঁদে মন পাপিয়া ঘুরিয়া এ বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বকুলে যে বকুলের তলে বসে শুনাইলে বাসি সেই বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। যে বকুলে যে বকুলে ও গো বন্ধু ও গো বন্ধু যে বকুলে যে বকুলে যে বকুলের তলে বসে শুনিয়েছে বাসি সে বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। ছিঁড়ে গেছে গাথা তাই বুকে জাগে জানু জ্বালা। আমার ছিঁড়ে গেছে ব্যথা তাইতে বুকে জাগে দারুণ জ্বালা। আমি একলা কালি ও আমি একলা কালি আমি একলা কালি পুরবালা বসে নিরালে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু ভুলে যাওয়া ও বন্ধু ইমন ইমন ও বন্ধু 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 ভুলে যাওয়া ভুলে যাওয়া ভুলে যাওয়া পথ বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে আমি কেমন আছি পরে ঘরে তুমি দেখতে পাবে নয়ন ভরে। আমি কেমন আছি পরের ঘরে তুমি দেখতে পাবে নয়ন ভরে। আছি
বাকি পাই না খুঁজিয়া, অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। ও নি 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 ও বন্ধু রে, কি যে লিখি, কি যে লিখি, কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। চিঠি এবার করিলে নিও আমার প্রাণের প্রীতি। বন্ধু চিঠি এবার নিও আমার প্রাণের প্রীতি। গুরু রসিক মহলে, ও গুরু রসিক বলে, রসিক বলে শেষ মিনতি চরণ কমলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। রসিক বাবুর প্রাণের চিঠি লিখিয়া পাঠাও তার দেবতার কাছে। চিঠি পৌঁছেছিল, চিঠি পেয়ে ভালোবেসে দিল তারে টান। বন্ধুর দেশে তাইতে কবি হলো আগুয়ান। রসের কবি রসিক তুমি আমার কথা নেই, তোমার বন্ধুর বাড়ির পাশে ঘর বাঁধিয়া দিও। আবার যদি মানুষ বেশে আসো বিশ্বস্থান, শুনাইয়ে যেও তোমার মধুর কণ্ঠের গান। আজও জগৎবাসী তোমায় কত ভালোবাসে, তোমার কণ্ঠের সুর লহরী ইথারেতে ভাসে। আমি তোমার শিষ্য অতি অভাজন, তোমাকে আমি তাই করতেছি স্মরণ। আমার মধ্যে এসে তুমি গেয়ে দিও গান। গুরুর প্রতি নিবেদন করলাম সবাস্থান। এবে আমি শ্রীকৃষ্ণ সভ্য সভা তলে, গান্ধারী অনেক কথা দিয়েছে সে বলে। আমি এক কথা বলে সব কথার জবাব দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে, এই মহাভারতের প্রথম নাম ছিল জয়। আগেই মহাভারত নাম হয়নি কো। প্রথম নাম ছিল জয়, একদম খাঁটি নাম। কি জয়? ধর্মের জয়। ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী লিখতে গিয়ে জয় নাম হলো। ধর্মের জয় হয়েছিল বলে নাম হলো জয়। আরো কিছু আনুষঙ্গিক ঢুকাইয়ে ভারত নাম হয়, তারপরে নাম হলো ভারত। তারপরে অনেক সাহিত্য তাতে প্রবেশ করে, অবশেষে মহাভারত নাম হলো চরাচরে। এই মহাভারত নামটা কেন হলো? ওর মধ্যে অনেক কাব্য সাহিত্য প্রবেশ করল। যেমন কি সুন্দর কাব্য দিয়ে বলল, চক্র নাকি মূর্তিমন্ত হয়ে কথা কয়। এটা সাহিত্য, কাব্য। কথা বোঝা যাচ্ছে কি? চক্র কি মূর্তিমন্ত হবে, কি মূর্তি ধরবে, কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো। এই জন্যে এটাকে বলা হয়েছে মহাকাব্য।
এই মহাভারত সম্পর্কে মুনি ঋষিরা একবার নৈমিষারণ্যে বিরাট একটা সভা করেছিল। সেই সভায় অনেক আলোচনার পরে একটা শ্লোক রচনা হয়েছিল। ধর্ম অর্থ কাম মোক্ষ নাম উপদেশ সমন্বিত ইতিবৃত্ত কথা যুক্ত ইতিহাস প্রচক্ষ ত্রিদশানাং যথা বিষ্ণু দ্বিপাদ ব্রাহ্মণ যথা ভূষাণাঞ্চ সর্বশ্রেষ্ঠানাং যথা চূড়ামণি বড় তথেহার সর্বশাস্ত্রানাং মহাভারতং উত্তমম। সারা পৃথিবীতে 4খানা মহাকাব্য আছে, তার 2খানাই হচ্ছে আমাদের ভারতবর্ষে। একখানার নাম মহাভারত আর একখানার নাম রামায়ণ। এমন কিছু কথা এর মধ্যে দিয়ে মহাকাব্য করা হয়েছে যে কথা শুনতে ভীষণ ভালো লাগে কিন্তু বাস্তব নয়। যে কথা শুনতে গল্পচ্ছলে খুব ভালো লাগবে কিন্তু বাস্তবের সঙ্গে তার মিল নাই। সব কাব্যই বাস্তবের সঙ্গে মিল থাকে না। আর এটা মহাকাব্য। এক দেশে এক রাজা ছিল, সেই রাজা পঙ্খিরাজ ঘোড়া নিয়ে উঠতে লাগলো। ঘোড়া নিয়ে উঠতেছে, আমরা তাই ঠাকুরমার কোলে বসে শুনতাম, মনে হয় কি ঘোড়ার পাখনা হয়েছে, ওই যে উড়িয়ে উড়িয়ে যাচ্ছে রে, শুনে কি আনন্দ পেতাম। আছে না? কিন্তু একটা প্রকৃত ইতিহাস আছে, সেইটুকু হচ্ছে ধর্মের জয় আর অধর্মের ক্ষয়। কি উদ্দেশ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আর কেনই বা কৃষ্ণ পাণ্ডব পক্ষে গেল? দুর্যোধন আদি যারা উচ্ছৃঙ্খল হলো তারা ছোট, এমন কোনো অন্যায় নাই যে অন্যায়ের সঙ্গে দুর্যোধন যুক্ত হয়নি। আমি আগেই বলেছি, কোন রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। কোন রাজা যদি অত্যাচারী হয়, কোন রাজা স্বৈরাচারী হয়, তার যা ইচ্ছা করবে তাই করবে, সে কেউ বাধা দিতে পারবে না। কেউ বাধা দিতে গেলে তার বিপদ। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। পাণ্ডবরা মাত্র 5খানা গ্রাম চেয়েছিল। ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মাকুন্দ, বারুণা, বহত, দেহিমে, চত্তারং গ্রামং পঞ্চমে হস্তিনাপুর। আমাকে পাঠিয়েছিল, আমি কৃষ্ণ দিয়েছিলাম। কি বললো? হে কৃষ্ণ নীলপদ্মে, দেব না বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী। সূচের অগ্রভাগে যতটুকু মেদিনী লাগে তাও দেব না বিনা যুদ্ধে। কথা বোঝা যাচ্ছে? তাহলে ব্যাপারটা কি হলো? আমি বললাম, দুর্যোধন কি বাক্য করিছ উচ্চারণ? শরিকের সম্পত্তি ফাঁকি দিতে নাই কখন। দুর্যোধনে ডেকে বলে, তুমি বুঝি পাণ্ডবের দালালি করতে এলে? তাহলে কেন আমার বিয়াই হলে বলো নারায়ণ? তুমি আমার বিয়াই আর তুমি পাণ্ডবদের দালালি করছো। হ্যাঁ, দড়ি নিয়ে আয়, বাঁধ এটারে। আমারে দড়ি দিয়ে বাঁধবে। আরম্ভ করলো দৌড়া দৌড়ি, নিয়ে এলো মোটা পাটের দড়ি। আমাকে করিতে বন্ধন। যখন দড়ি নিয়ে বাঁধিতে আসে, দুর্যোধন চেয়ে দেখে তার পাশে
নাহি আর কৃষ্ণ নারায়ণ। ওরে আমি বাঁধতে গেলাম, কিছু নেই। আমি কৃষ্ণ কালো শশী দুর্যোধনের পিছনে আসি দিয়েছি হাসি। পশ্চাৎ ফিরিয়া যখন তাকায়, দুর্যোধনে ডেকে বলে তুমি আমার সামনে ছিলে, পিছনে এলে কোন সময়? আমি কহিলাম আমার নাম কানাই, কাহায় আছি কাহা নাই। আমি বিরাজিত আছি সর্বময়। তবু বলো তো বোঝে না রে, বাঁধিতে চাহে আমারে, দড়ি পরাইতে এলো আমার গায়ে। হঠাৎ দুর্যোধন দেখতে পারে কৃষ্ণময় তার চারিধারে, যে কৃষ্ণকে বাঁধিবারে যায়। সম্মুখে দেখে তাই সে কৃষ্ণ আর নাই, মিলে গেছে অন্য কৃষ্ণের গায়ে। তবু বলদ বোঝে না, কে কৃষ্ণ কেলে সোনা পাঁচখানা গ্রাম, কে বা এসে চায়। তখন বলেছিলাম অবিয়াই, আর তোমায় নাই রেহাই, কুরুক্ষেত্রে হবে তোমরা ক্ষয়। এই জন্য যুদ্ধটা, আর এই যুদ্ধের মূল গোড়াই হচ্ছে গান্ধারী। এইটা হচ্ছে একেবারে, ওরে কি কয় জানো, হ্যাঁ, গুড়ের ফল। এইটা হচ্ছে সেই গুড়ের ফল। সেই কথা যদি বলি দাঁড়াইয়ে সভা তলি, ভক্তবৃন্দ করিও শ্রবণ। একদিন গান্ধারী ডেকে কয় দুর্যোধন আমার কাছে আয়, ভীমকে বলবি পবনের নন্দন। একেবারে খালি খালি শিখাইয়া দেয় গালাগালি। ভীমের সঙ্গে যখন দেখা হয়, তখন তারে ডেকে বলে এই পবনের ছেলে, বল দেখি যাচ্ছিস বা কোথায়? পবনের ছেলে যেই বলে, ভীমের অঙ্গ উঠল ঝুলে। বলে তোর সকল সকল কথা খাও, জিজ্ঞেস কর তোর মায়ের কাছে, তোদেরও কলঙ্ক আছে। হিসাব করে দেখলে পরে তুই রাম পাঠার ছাও। যেই অজর নন্দন বলে গালি দিল, দুর্যোধন মায়ের কাছে এলো, জিজ্ঞাসিল অমনি মায়ের স্থলে, তোমার কথা অনুপাতে দেখা হলো ভীমের সাথে। গালাগালি দিলে তারে আমায় কেন পাঠার ছেলে বলে? গান্ধারী কয় যদি এ তত্ত্ব জানতে চাস, আমার বাবা সুবল রাজার কাছে যাস। এ কথা আমার বলা মোটে সাধ্য নয়। সুবল রাজার কাছে গেলে তোর দাদু কথা বলবে খুলে, পাবি ইতিহাসের পরিচয়। দুর্যোধন সুবল রাজার বাড়ি গেল, সব ঘটনা শুনতে পেল। গান্ধারী যখন জন্ম লয়, ওর কোষ্ঠী কি বাড়ি তরে, মুনি ঋষি এলো ঘরে, বিচার করে দেখিবারে পায়। দেখে কি সর্বনাশ, শুভ দৃষ্টিতে হবে পতিনাশ। এই মেয়ের বিয়ে হবে যবে, দিতে গেলে শুভ দৃষ্টি, সেদিন ঘটবে অনার সৃষ্টি। সেদিন ওর স্বামী মারা যাবে। যদি কোনো মেয়েকে কেউ বিয়ে করে আর শুভ দৃষ্টিতে সে যায় মরে, সেই মেয়ে কি কেউ বিয়ে করতে চায়? গান্ধারীর বিয়ে আর হয় না মোটে, পড়ে গেছে সংকটে, লাউয়ের বসের মতো বাপের বাড়ি রয়। নারী দেহ কচি থাকে, কেন তুলনা দিলাম লাউয়ের বসটাকে?
কচিলা থাকে কোমল অবস্থায়, দিলে তাতে নখের আঘাত, দেখবেন দাগ লাগে অকস্মাৎ, কিন্তু বশ হইলে দাগ লাগানো দায়। কথা নয় অসঙ্গত, বয়স বেড়ে বসের মতো। যখন গান্ধারী এমনি ভাবে বাড়ে, একদিন নারদ মুনি হাতে নিয়ে বিনা খানি গেল সুবল রাজার ঘরে। নারদ মুনি বলে, তাই শোনো তুমি রাজা মশাই, এই বড় মেয়ে ঘরে তুমি রাখলে কিসের দায়? আপনারা জানেন সুধিশত আগে 12র আগে বিয়ে হতো, এই নিয়ম ছিল সর্বদাই। আমাদের বুড়ো বুড়িরা ডেকে কয় যেন মেয়েদের 12র আগে বিয়ে হয়, কিন্তু গান্ধারীর বয়স 20-রও আরো বেশি। মেয়েদের বয়স হলে 20, আগে বলতো এই তো হয়ে গেছে বুড়ি। বিয়ে আমি দেই নাই কোন কথায়, মেয়ের যবে বিয়ে হবে শুভ দৃষ্টিতে স্বামী মারা যাবে, কে করিবে আমার মেয়ে বিয়া? নারদ মুনি বলে, তাই ছেলের কোনো অভাব নাই, যাও কিছু বেশি টাকা নিয়া। গরিব মানুষের ছেলে পেলে তার বাবাকে টাকা দিলে সেই ছেলে করিবে বিক্রয়। তুমি তখন সযতনে সেই ছেলে বাড়িয়ে নে, বিয়ে দিলে শুভ দৃষ্টিতে যদি দোষটা কেটে যায়। তবে আমার কাছে বলো দেখি, একটা স্বামী মরবে নাকি, নাকি যতবার তোমার মেয়ের বিয়ে হবে, যতবার বিয়ে দেবে তত স্বামী কি মারা যাবে? এই কথায় আগে খুলে কবে? সুবল রাজা বলে, তাই তা তো কুষ্টিতে লেখা নাই, একটা মরলে কেটে যাবে দোষ। নারদ মুনি বলে, তবে এখন একটা ছেলে নিয়ে আসবে, মনে তোমার থাকবে না আফসোস? সুবল রাজা করে মানা, পরের ছেলে আমি এইভাবে মারতে পারবো না। নারদ তুমি আমার কথা ধরো, এত যদি মায়া বুকে, এত কথা বলো মুখে, আমার মেয়েটাকে বিয়ে করে তুমি আগে মরো। নারদ মুনি বলে, তাই আমি বিয়ে খাবার মধ্যে নাই, পরের ভাতে বেগুন সিদ্ধ খাই, তবে ঘুচাইয়া দিতে পারি তোমার মেয়ের বিয়ের লেখা। যদি আমার কথা মানো, বাজার থেকে কিনে জানো তাড়াতাড়ি 4 পাইয়া 1 পাঠা। পাঠা এনে সযতনে বিয়ে দিল গান্ধারীর সঙ্গে। পাঠা কি আর বিয়ের কথা বোঝে? অমনি দেখুন অকস্মাৎ বেঁধে দিল হাতে হাত, গান্ধারী পাঠার চোখ খোঁজে, মিট মিট করে পাঠার চার। গান্ধারী ওই দিকে তাকায়। এই ব্যাপারটা একটু বুঝেন বলি, পাঠার হাতের সাথে হাত বান্ধিছে আর পাঠা করতেছে, বিয়ে বোঝে নাকি সাটা? পাঠার নাই মামা বাড়ি, পাঠার চোখে চোখ দিল, অমনি পাঠার মরণ হলো। দোষ কেটে গেল যে সময়। এইবার ভালো ছেলে খুঁজবার তরে পাইক কায়দা যখন ঘরে, কিন্তু এই ঘটনা সব জায়গা ছড়ায়। সবাই কয় ওই বিয়ে আমরা করতে যাব না। নে মানুষের বউ হলি বিধবা হলি বিয়ে করা যায়, পাঠার বিধবা বিয়ে করা যায় নাকি? পাঠার বিধবা বলে বিয়ে করবে না কোনো ছেলে। পড়লো আরো দ্বিগুণ সমস্যায়। ধৃতরাষ্ট্র ছিল অন্ধ, ধৃতরাষ্ট্রের কপাল মন্দ, তারে কেউ মেয়ে দেয় না সেই সময়। ধৃতরাষ্ট্রকে কেউ মেয়ে দেয় না, আর পাঠার বউকে কেউ নেয় না। আরে এই কথা এই কোয়া যায়, এই মন্দ কথা আমার মুখ দিয়ে আপনারা শুনবেন।
এই দুইয়ের মধ্যে সম্বন্ধ হইল। পাঠার ছেলে বলে কেন কি আছে তাহার মানে এবার একটু খুলে বলা ভালো। তাহলে পরে বিয়ে হলো ধৃতরাষ্ট্রের সাথে, তাই তো গেল তার ঘরে, তারপরে সন্তানাদি হলো। যদি কোনো পুরুষ মানুষ আগে বিয়ে করে বউ মরিয়ে যায়, পরে যদি আবার বিয়ে করে সন্তান হয় তাহলে ছেলেরা কবে না আমার বড় মা ছিল, সেই বড় মা মরে যাওয়ার পরে তারপরে আমার বাবা আমার মারে বিয়ে করেছিল, কবে না কি কবে তো। এবার যদি কোনো মাইয়া মানুষ আগে বিয়ে করে স্বামী মরে যায়, তারপরে যদি অন্য জায়গায় যেয়ে বিয়ে হয়, তার যদি ছেলে মেয়ে হয়, কবে না আমাকে বড় বাবা ছিল পাঠা বাবা, মরে যাওয়ার পরে তারপরে আমার বাবা বিয়ে করেছে, কবে না কি মিশিছে তো নাকি কথা কন না কেন। তাই দুর্যোধনের বড় বাবা ছিল আগে পাঠা বাবা। সুবল রাজার কাছে শুনতে পেল, যখন এই কথা শুনে জ্বলে উঠেছে তেলে বেগুনে, তাড়াতাড়ি বাড়ি চলে বাড়ি এসে দুর্যোধন বলে শোন দুঃশাসন, তুই এবার আমার কথা ধর। আমি বলি তোর সকাশে বাইক কায়দা নিয়ে এসে মাটির নিচে কর্নায় একটা ঘর, এমন একটা ঘর বানাবি যে ঘরে 101 জন থাকতে পারে, একটা মাত্র তার দরজা থাকবে, পাতাল রেলের মতোই সাদ্দামের বাংকার যেমন। অমনি পেল দাদার আদেশ, করিল ঘরের পরিবেশ, একখানা দরজা তাতে রাখে। দুর্যোধন বলে তাই দুঃশাসন তোর কাছে বলতে চাই, জানা তুই সুবল রাজার ধারে গিয়ে বল দাদু ভাই আপনাদের সবার নিমন্ত্রণ, আপনার 100 ছেলে আর আপনি, খুব ভালো ভালো খাওয়া দাওয়া। যখন নিমন্ত্রণ দিল তখন খাবার জন্যে চলে, আর ওই মাটির নিচের ঘরে ঢুকাই দিল ওদের, দিয়ে শুকনো খাদ্য 101 খানা পাত্রের মধ্যে ভরে প্রত্যেকের হাতে দিয়ে দুর্যোধন বলছে ডাক দিয়ে, দাদু ভাই কি এই যে একদিনের খাবার দিলাম আর খাবার নাই, এখন এই দরজা বন্ধ করে চলে যাব, 101 দিন পরে দরজা খুলবো, এই ঘরে না খাওয়িয়ে তোমার 100 ছেলে শুদ্ধ মার। তাই কেন আমি কি অপরাধ করেছি? দুর্যোধন বলে তার সন্নিধান, আমার মাকে পাঠার সঙ্গে বিয়ে দিলে কেন, কলঙ্ক লেপন করে সোতার গায়ে, সেই পাপের সাজা দেব মনে মনে আসে ভাবো, তাই এনেছি আমার আঙ্গিনায়, ঢুকাইয়েছি বদ্ধ ঘরে 101 জনের, না খাওয়াইয়ে মারিবারে দায়। এই কথা দুর্যোধন বলে দরজা বন্ধ করে গেল চলে, আটকা পড়লো ওরা সেই জায়গায়। তাহলে 101 জনের একদিনের খাবার আছে। সুবল রাজা বলছে শোন, এই খাবার যদি এখন আমরা সবাই খাই তাহলে 101 দিন তো বেঁচে থাকার কায়দা নাই, কিন্তু একজন যদি খায় শুকনো খাদ্য, তাহলে এক প্লেটের খাদ্য যদি একজনে খায় এক দিন 101 দিন বেঁচে থাকতে পারবে, যার দ্বারা এই অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে, কে বেঁচে থাকবে। বাবার কথা শুনে তখনই লাভ দিয়ে ওঠে শকুনি, বাবা তুমি আশীর্বাদ করো মোরে, তোমার আশীর্বাদ নিয়ে মাঠে বেঁচে থাকবো পৃথিবীতে, প্রতিশোধ আমি নেবার তরে। সবাই না খেয়ে মারা গেল, শকুনি একা বেঁচে ছিল চাদর মুড়ি দেওয়ায় অবস্থায়। 101 দিন পূর্ণ হলো, দুর্যোধন দরজায় এলো, দরজা খুলে ভেতরে তাকায়, শোনেন যত ভক্তবৃন্দ মরা পশার বিকট গন্ধ, তাই দেখে করে পলায়ন। দুর্যোধনে ডেকে কয় সরে আয় সরে আয়,
সকলেরই ঘটেছে মরণ। দরজাখানা খোলা পেয়ে শকুনিকে ওর বাবা বলেছিল ডাক দিয়ে, শোন বাবা রে, আমি মরে গেলে আমার বুকের হাড় খুলে ওই হাড় দিয়ে পাশা তৈরি করিস, আর ওই পাশাই হবে কুরু বংশের ধ্বংসের বীজ। বাবার হাড় নিয়ে খুলে চাদরখানা মাথায় তুলে মুখ ঢেকে করিল গমন। শকুনি ছদ্মবেশে ঘোরে এ দেশে ও দেশে। ঘটনায় একটা ঘটিল যখন, শকুনির বড় বড় চুল, বড় বড় দাড়ি হয়ে গেছে, চেনার কোনো কায়দা নাই, কিন্তু ওই হাড় দিয়ে পাশা তৈরি করে এনেছে। শোনেন যত বিজ্ঞ শ্রোতা, একদিন দুর্যোধনের কথা। ভোরবেলা ভ্রমণেতে যায়, যখন তার প্রস্রাব এলো, প্রস্রাব তখন করেছিল একটা তেঁতুলের চারার গোড়ায়। প্রস্রাবের তীব্র জলে ওই চারা পলো ঢলে, তাই দেখে দুর্যোধনের হাসি পেল। রাজসভায় যখন গেল, সবাইকে তখন জিজ্ঞাসিল, আমি হাসলাম কেন প্রস্রাব করতে, তাই আমারে বলো। সবাই ডেকে বলে, তাই কেমনে কহিব রাজা মশাই। বলে সব জায়গা ঢেরা দিয়ে দেবে, যে হাসির কারণ বলতে পারবে সে আমার প্রধানমন্ত্রী হবে। এই কর্ম যখনই ঘটালো, ওই ঢেরা শকুনি শুনে ভাবে তখন মনে মনে, দুর্যোধনের কাছে যাওয়া চাই, থাকলে পরে দূরে দূরে প্রতিশোধ নেব কেমন করে, এই জন্য কাছে লব ঠাই। আপনার কাছে যে না থাকবে সে আপনাকে বড় ক্ষতি করতে পারবে না। ইন্দিরা গান্ধীকে মেরেছিল কে? তার বডিগার্ড। দূরের মানুষ মারতে গেলে জ্বালা আছে। দেখেছেন শকুনির বুদ্ধি। চাদর দিয়ে মুখ ঢেকে শকুনিরা সবাই ঢোকে, দুর্যোধনের কাছে বলে, তাই রাজা বলি তোমার বরাবরই যদি আমি হাসির কারণ বলতে পারি, প্রধানমন্ত্রী দেবে কি না বলো তাই। বলে হ্যাঁ, তুমি বলতে পারলে তুমিও পাবে। বলে চলুন কোথায় প্রস্রাব করেছেন। যখন নিয়ে গেল, ওই তেঁতুলের চারা ফাঁক দিয়ে দেখতে পেল চারাটা উঠেছিল। বলে পেয়ে গেছে হাসির কারণ কি। এই যে তেঁতুলের চারা পেয়ে প্রস্রাবের ধারা, অনায়াসে হলো উৎপাটন। সেই উৎপাটিত চারা দেখে হাসি পেয়েছে মুখে, বলি আমি শোনেন দিয়ে মন। বলতে হাসলাম কেন? বলে চারা আপনাকে রাজনীতি শিক্ষা দিয়েছে। কি? শত্রু ছোট থাকলে পরে অল্প শক্তিতে ঢলে পড়ে। এই তেঁতুল গাছ যদি মোটা হতো, চিন্তা করে দেখুন দেখি প্রস্রাবে ঢলে পড়তো নাকি কয়খানা করার দরকার হতো। তাই রাজনীতি করতে গেলে শত্রু ছোট থাকিলে অল্প শক্তিতে করতে হয় উৎপাটন। তেঁতুলের চারা দেখে রাজনীতি তুমি শিখে হাসি মাখা হইল বদন। দুর্যোধন বলে, তাই তোমার মতো বুদ্ধিমানে রাজ্যে নাই, চলো তোমায় প্রধানমন্ত্রী বানাবো। যখন সবার মধ্যে নিয়ে গেল, চাদরখানা খুলে দিল, এবার কি হলো ভাবো। একই চাদর খুলে বলে, ডাকি তারে আমি সামনে দেখে আমার মরা মামা জ্যান্ত হয়ে আসে। শকুনি বলে, তাই আমি ভাগিনে মরি নাই, এক পাশে মিটি মিটি হাসে। সবাই আমি মরি নাই, আমার সব কয়জন মারা গেছে, আমি ওই জায়গা ভিতরে থেকে খাবারগুলো আমি খেয়ে আসি বেশি, খালি তোমারে বুদ্ধি দেবার জন্য। এই যে দুর্যোধনের একটা ভুল হয়ে গেল, যার 100 ভাইকে আর বাবাকে, 99 ভাইকে আর বাবাকে
মারিয়া ফেলেছে, সে কি দুর্যোধনের মঙ্গলের জন্য থাকবে তার কাছে?